দেখো, আজকে ক্লাস 9-এর পরিমাপ বা মেজারমেন্ট এই চ্যাপ্টারটি শুরু করছি। চ্যাপ্টারের পরিমাপ ও একক এগুলো কী জিনিস এগুলো এক এক করে দেখব এবং চ্যাপ্টারটি প্রথম থেকে শেষ অবধি করবো এবং এক্সারসাইজ যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো একদিন সলভ করব। চলো প্রথমে চ্যাপ্টারটি শুরু করা যাক। চ্যাপ্টারের প্রথমেই যে পয়েন্টটি দিয়ে শুরু হয়েছে, চ্যাপ্টারটি বলা আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, যাকে ইংলিশে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই জিনিসটা কি, যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি? তাহলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি হলো যে কোনো একটা পদার্থ না হলে সেই পদার্থটাকে আমরা কীভাবে পরিমাপ করতে পারি, সেই পদার্থটা কীভাবে পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। সাপোজ মনে করো যে আমি এখানে একটা ইট নিলাম। এই ইটের দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য একটা হবে। এই ইটের প্রস্থ আছে, প্রস্থ একটা হবে। এই ইটের উচ্চতা আছে, উচ্চতা একটা হবে। এই ইটের ভর আছে, ভর একটা হবে। এই ইটের আয়তন আছে, আয়তন একটা হবে। তাহলে একটা ইটকে আমি কীভাবে মাপতে পারি? তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার উচ্চতা, তার ভর, তার আয়তন। আমি একটা বস্তুকে কীভাবে মাপতে পারি সেইগুলোকে বলা হচ্ছে আমাদের কি প্রাকৃতিক বা ভৌত রাশি। এবার আমি যদি বলি যে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, তাহলে জলটা আমি কী মাপতে পারবো? আয়তন, জলটা আয়তন মাপতে পারবো। তাহলে এই জলটা আমি কী মাপতে পারলাম? আয়তন মাপতে পারলাম। জলটা আমি কী মাপতে পারবো? ভর মাপতে পারবো। তাহলে আমি কোনো একটা পদার্থ নিলে সেই পদার্থটার আমি কি পরিমাপ করতে পারবো, সেই যে পরিমাপ করতে পারছি সেই বিষয়টাই হচ্ছে আমাদের কি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তাহলে চলো সংজ্ঞায় কী বলা আছে সেটা দেখে নিই। বলা আছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, বেগ, উষ্ণতা, ঘনত্ব ইত্যাদি। তাহলে আমরা কোনো পদার্থ নিলাম, তার যদি দৈর্ঘ্য মাপতে পারি তাহলে এটা একটা ভৌত রাশি, তার ভর মাপতে পারি এটা একটা ভৌত রাশি, সময় মাপা যাবে সেটা একটা ভৌত রাশি, ক্ষেত্রফল মাপতে গেলে সেটা একটা ভৌত রাশি। অর্থাৎ প্রতিটা বিষয় যদি আমি মাপতে পারি কোনো একটা পদার্থের, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি সেই যে মাপার এককগুলো, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, সেগুলোকে বলা হচ্ছে কি ভৌত রাশি। কিন্তু আমরা এখানে কী নিয়েছিলাম? আমরা এখানে নিয়েছিলাম, প্রথমে আমরা নিয়েছিলাম ইট, এবং ইটের আমরা কী মাপতে পারলাম? দৈর্ঘ্য মাপলাম, প্রস্থ মাপলাম, উচ্চতা, ভর, আয়তন, এগুলোকে বলা হচ্ছে ভৌত রাশি। ইটকে আমি ভৌত রাশি বলবো না, ইটকে আমি ভৌত রাশি বলবো না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি কীভাবে মাপতে পারছি সেটা হচ্ছে আমাদের ভৌত রাশি, কিন্তু যে বস্তুটাকে মাপছি বা যে পদার্থটাকে মাপছি সেই পদার্থটা ভৌত রাশি না। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। এটাই বলা আছে যে জেনে রাখো কিছু পরিমাণ জলের ভর, আয়তন, উষ্ণতা পরিমাপ করা যায়, সেই জন্য ভর, আয়তন, উষ্ণতা ভৌত রাশি। কী ভর, আয়তন ও উষ্ণতা এগুলো হচ্ছে ভৌত রাশি, কিন্তু জল নিজে ভৌত রাশি নয়। জল নিজে ভৌত রাশি নয়। মানুষের আবেগ, ভালো মন্দ, ভালো লাগা, খারাপ লাগা, এই বিষয়গুলো তখন আমরা পরিমাপ করতে পারি না, তাহলে সেগুলো ভৌত রাশির মধ্যে আসবে না। তাহলে ভৌত রাশি বুঝতে পারলাম আমরা কি। এবার আসি ভৌত রাশির শ্রেণীবিভাগ। তাহলে ভৌত রাশি আমরা শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের প্রথমেই চলে আসবে, দেখে নাও কীভাবে আসছে। তাহলে আমি করতে পারি হচ্ছে ভৌত রাশি, কী আসবে? ভৌত রাশি। ভৌত রাশি এটা দুটো ভাগ, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার, ভেক্টর। স্কেলার কাকে বলবো? আমি শর্টকাটে এখানে লিখি, স্কেলার মাত্র কী থাকবে? মান থাকবে, ভেক্টরের
মানও থাকবে, 2 নাম্বার দিকও থাকবে। তাহলে আমরা ভৌত রাশিকে যদি শ্রেণীবিভাগ করি তাহলে একটা কিন্তু হচ্ছে স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। স্কেলারকে আমরা সহজভাবে মনে রাখলে কেবলমাত্র মান থাকবে, এবার ভেক্টরকে মনে রাখলে মান ও দিক উভয়ই থাকবে। এবার এটাকে আমরা যদি সংজ্ঞায় দেখি তাহলে কীভাবে দেখতে পাবো এবং এটাকে বিশ্লেষণ করে দেখো। আমরা দেখলাম কি ভৌত রাশিকে আমরা দুয়ে ভাগ করছি, একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। স্কেলার রাশিকে বলছি যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। কি বলেছে? শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, যাদের যোগ বিয়োগ পাটিগণিতের সাধারণ নিয়ম মেনে হয় তাদের স্কেলার রাশি বলা হয়। যেমন আমি যদি বলি দৈর্ঘ্য, কি এখানে আছে? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। আমি যদি বলি যে আমার দৈর্ঘ্য 170 সেমি, তাহলে এটা আমি কি বলতে পারবো আমার দৈর্ঘ্য উত্তর দিকে 170 সেমি, না পূর্ব দিকে 170 সেমি, না দক্ষিণ দিকে 170 সেমি? আমি তো দিক উল্লেখ করতে পারছি না, কারণ আমার একটা দৈর্ঘ্য, এটা একটা লেন্থ, এটা তো কখনো দিক উল্লেখ হয় না। এবার আমি যদি বলি ভর, কোনো বস্তুর ভর 5 কেজি, এটা কোন দিকে 5 কেজি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ওই দিকে তোর বাড়ির দিকে, না আমার বাড়ির দিকে, না আপনার বাড়ির দিকে, না উনার বাড়ির দিকে, কারোর দিকে না তো। তাহলে কি হচ্ছে, এই যে ভৌত রাশিগুলো আছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, ঘনত্ব, এগুলি হচ্ছে স্কেলার রাশি, কেবলমাত্র এগুলির মান আছে, দিক নেই। এবার আমরা যদি ভেক্টর রাশিটা ভালো করে দেখি তাহলে স্কেলারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভেক্টরে বলা আছে যে সমস্ত রাশির মান অভিমুখ 2 আছে এবং যাদের ভেক্টর যোগ নিয়ম অনুযায়ী হয় তাদের ভেক্টর রাশি বলে। অর্থাৎ মান ও দিক উভয় থাকবে। এবং ভেক্টর যোগের নিয়মটা কি? ভেক্টর যোগের নিয়ম আর সাধারণ বীজগাণিতিক নিয়মের মধ্যে ডিফারেন্স আছে। ভেক্টর যোগের নিয়ম, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগটা কিন্তু অন্য বিষয়, আমরা যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেটার সাথে ভেক্টরের মিল নেই। অর্থাৎ ভেক্টর একটা অনেক বড় চ্যাপ্টার আছে 11-12 ম্যাথে, অর্থাৎ ভেক্টরটা এইভাবে বোঝা যাবে না এত শর্টকাটে। এইভাবে মনে রাখতে হবে কি বললাম আমি? সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগে আমরা যেটা করি সেটা স্কেলারে করতে পারবো আমরা, সেটা স্কেলার বলা আছে। স্কেলারকে বলা আছে যোগ বিয়োগ পাটিগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের যোগ অনুযায়ী হয়। অর্থাৎ ভেক্টর যে নিজস্ব মেথড আছে, রুল আছে, সেইভাবে ভেক্টর যোগ বিয়োগ গুণ ভাগ হয়, এই সাধারণভাবে হয় না। ওই জন্য ভেক্টরের নিয়মে যোগ বিয়োগ হলেই তখন তাকে ভেক্টর রাশি বলা হবে। যেমন সরণ, বল, ত্বরণ, বেগ ইত্যাদি। আমি যদি সরণের কথায় আসি, সরণ কাকে বলবো? সরণটা কি? সরণ হচ্ছে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে আমি এই দিক দিয়ে এখানে এসে পৌঁছালাম। তাহলে আমার যাত্রাপথ কীরকম ছিল? এরকম ছিল। কিন্তু এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। এটাকে কি বলে? অতিক্রান্ত দূরত্ব। যখন আমি কোনো যাত্রাপথে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানকে যে সবচেয়ে কম দূরত্বের রেখাটি টানতে পারবো সেটা হচ্ছে আমাদের কি? সরণ। এটাকে কি বলে? সরণ বলে। তাহলে সরণ কি? একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, আমার এই জায়গায় ছিল, আমার এই জায়গায়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে। ওই জন্য সরণের একটা কি? মানের সাথে সাথে অভিমুখও আছে। এবার আমি যদি বলি বল, ত্বরণ, বেগ। এবার আমি যদি বলের কথায় আসি, তাহলে আমি যদি বল প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই কোনো একটা দিকে বল প্রয়োগ করছি। এক দেওয়ালের দিকে হতে পারে, আমার টেবিলের উপর হতে পারে, আমি নির্দিষ্ট কোনো দিকে বল প্রয়োগ করছি, তাহলে এখানে বলের সাথে কি একটা দিকের সম্পর্ক আছে। এবার আমি যদি বলি ত্বরণ মানে কি? যে বেগটা কী হারে বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হার। অর্থাৎ বেগটা কী হারে বৃদ্ধি পাচ্ছে এবং বেগটা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা কোন দিকে পাচ্ছে। অর্থাৎ বস্তুটা যেদিকে যাচ্ছে একটা দিক অবশ্যই আছে, বস্তুটার গতি থাকলেই ত্বরণ থাকবে, বস্তুর যদি গতি থাকে তাহলেই ত্বরণ থাকলে তো নিশ্চয়ই বস্তুটার গতি আছে। অর্থাৎ বেগ বৃদ্ধিটা হচ্ছে কোন দিকে, নির্দিষ্ট দিক আছে, তাই ত্বরণ একটা কি? ভেক্টর রাশি। তেমন বেগও একটা ভেক্টর রাশি। তাহলে আমাদের পরীক্ষায় এখান থেকে খুব সাধারণ কোশ্চেন চলে আসে যে দৈর্ঘ্য ভেক্টর রাশি না স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি না স্কেলার রাশি, তখন এগুলো উত্তর দিতে হবে। এবার আরেকটা এক্সেপশনাল জিনিস সেটা দেখে নেওয়া যাক। সেটা বলা আছে কি যে মান ও অভিমুখ থাকলেই যে ভেক্টর রাশি হবে এটা বলা যাচ্ছে না। যেমন তড়িৎ প্রবাহের মানও আছে, অভিমুখও আছে, তাই কিন্তু এর ভেক্টর রাশি বলা যাবে না। কারণটা হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ আছে এই ভেক্টর যোগের নিয়মকে মানে না। আমরা এখানে কী দেখেছিলাম? ভেক্টর যোগের নিয়মকে মানতে হবে।
তাই আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখানে এরকম কোশ্চেনটা হবে যে মান ও অভিমুখ দুই থাকা সত্ত্বেও কোন ভৌত রাশির ভেক্টর রাশি হতে পারে না, কোন ভৌত রাশিটি ভেক্টর রাশি হতে পারে না, তখন আমাদের উত্তর হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর আরেকটা শর্ট কোশ্চেন হতে পারে যে একটি মৌলিক একক দ্বারা প্রকাশিত একটি ভেক্টর রাশির নাম কি, তখন উত্তর হবে সরণ। তাহলে এই যে ছোটোখাটো জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি স্কেলার এবং ভেক্টরের পার্থক্য। স্কেলার এবং ভেক্টরের পার্থক্য কী বলা ছিল? স্কেলার রাশির কেবলমাত্র স্কেলার এবং ভেক্টর পার্থক্য কী বলা আছে? স্কেলার রাশি কেবলমাত্র মান আছে, অভিমুখ নেই। এটা আমরা আগে জেনেছি। ভেক্টরের মান ও অভিমুখ দুই আছে। স্কেলার দুটির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়। স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হবে। তাই ভেক্টর রাশির গুণফল সর্বদা ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে। তাহলে ভেক্টরের গুণফল যে সবসময় ভেক্টর হবে বা ভেক্টরের গুণফল সবসময় স্কেলার হবে এটা না, ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে। তাহলে এটা দুটো পার্থক্য হয়ে গেল। আরও পার্থক্য আছে দুটো। আর দুটো পার্থক্য কী আছে? একই জাতীয় স্কেলার রাশি যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী হয়, কিন্তু অভিমুখ থাকায় একই জাতীয় রাশির যোগ বা বিয়োগ বীজগণিতিক সাধারণ নিয়ম অনুযায়ী হয় না। এটা ভেক্টর রাশির ক্ষেত্রে সাধারণ বীজগণিতিক যোগ বিয়োগ মানে হচ্ছে স্কেলার, কিন্তু ভেক্টর সেটা মানে না। কারণ ভেক্টরের যোগ বিয়োগ গুণভাগের নিয়মটা আমি আলাদা, তোমাদের আমি প্রথমেই বললাম। কারণ ভেক্টরের যোগ বিয়োগ গুণভাগের নিয়মটা আমাদের এইভাবে মিলবে না, ওটার জন্য আলাদা একটা মেথড আছে, আলাদাই একটা চ্যাপ্টার আছে 11-12 যারা সায়েন্স নিয়ে পড়বে তারা ঠিক এই জিনিসটা বুঝতে পারবে। এবার কি বলা আছে? এককযুক্ত বা এককবিহীন সংখ্যার দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা যায়, কিন্তু ভেক্টর রাশিকে একটি নির্দিষ্ট দিক তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এই জিনিসটা বলে দিই, কারণ আমরা যখন আমরা যখন কোনো কিছু বলবো যে এই একটা বস্তু, এর দৈর্ঘ্য কত? 5 সেমি। যখন এটা আমি ভেক্টরে প্রকাশ করব তখন এটাকে লিখবো হচ্ছে 5 সেমি। যেমন আমি যদি বলি এর দৈর্ঘ্য হচ্ছে AB, তখন এটাকে আমি স্কেলারে লিখবো শুধুমাত্র AB। যখন এটা ভেক্টরে লিখবো আমি ABটাকে, তখন লিখবো হচ্ছে আমি AB ভেক্টর। এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখতে হয়। এরপরের যে টপিক সেটা আসি, সেটা হচ্ছে আমাদের ভৌত রাশির একক, অর্থাৎ একক কী জিনিস, এককটা একটু বুঝতে হবে। এটা খুব ভাইটাল জিনিস এবং এটা খুব পরীক্ষায় আসে। একক কি বলা আছে? একক কি? একক যদি না থাকতো আমাদের কী হতো প্রবলেম? আমরা গিয়ে বলতাম দোকানে আমাকে 1 কেজি, না 1 কেজি বলতাম না, আমরা দোকানে গিয়ে বলতাম আমাকে 1 চাল দেন। এবার 1 চাল দিবে, একটা চাল দিবে না 1 কেজি চাল দিবে না 1 কুইন্টাল চাল দিবে না 1 টন চাল দিবে, সে দোকানদার বুঝতে পারতো না। কারণ ওই যে একটা বলেছি, একের পরে যে কিছু বলিনি, ওই জন্য দোকান তুমি যেটা বলতে চাইছো তোমার দোকানদার সেটা বুঝতে পারবে না। সেই জন্য আমাদের কি আসছে? একক আসছে। এককটা না বললে আমরা ঠিক বুঝতে পারবো না যে আমরা কি জিনিস প্রকাশ করতে চাইছি। তাহলে একক জিনিসটা কি বুঝতে পারলাম একটু। এবার এককের সংজ্ঞাটা কি বলা আছে, এখান থেকে এককটাকে ধীরে ধীরে আমরা ক্লিয়ার করব। বলা আছে কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে, কি বলা আছে? কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশি পরিমাপ করা হয়। তাহলে কি বলা আছে? যে একটা নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরা হয়েছে, অর্থাৎ ওই মানটাকে পৃথিবীর সর্ব জায়গায় গ্রহণযোগ্য। অর্থাৎ আমার এখানে 1 কেজি যে ওজনটা, সেটা আমেরিকা গেলেও 1 কেজি হবে, আমার ইংল্যান্ডে গেলেও 1 কেজি হবে, আমি জাপানে গেলেও 1 কেজি হবে, আমার চায়নাতে গেলেও 1 কেজি হবে। কারণ 1 কেজি এই মানটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। তাই কি বলা হয়েছে? কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে কোনো ভৌত রাশির নির্দিষ্ট সুবিধাজনক মানকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে, অর্থাৎ প্রমাণ মানে ওটাই স্ট্যান্ডার্ড, ওটা সব জায়গায় চলবে, এরকম একটা মানকে ধরে তুলনামূলকভাবে অর্থাৎ একই জাতীয় রাশির মধ্যে পরিমাপ করা হয়। কারণ আমি 1 কেজি যে জিনিসটা, সেটা আমি 1 কেজিতে চাল মাপতে পারবো, 1 কেজিতে আমি ডাল মাপতে পারবো, গম মাপতে পারবো, কিন্তু 1 কেজিতে আমি দৈর্ঘ্য মাপতে পারবো না। অর্থাৎ একই জাতীয় হতে হবে, ওই জন্য একই জাতীয় বলেছে ওটা। অর্থাৎ তুলনামূলকভাবে ভৌত রাশি পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণকে, ওই ভৌত রাশির পরিমাপকে একক বলা হয়। তাহলে আমি যদি আমার সহজ ভাষায় বলি তাহলে কি বলবো? যে কোনো একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে তার নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরা,
প্রমাণ ধরাটা মানে হচ্ছে সব জায়গায় গ্রহণযোগ্য হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে ওই ভৌত রাশির সমগোত্রীয় রাশি অর্থাৎ একই জাতীয় রাশির যে পরিমাপ করা হয় সেই পরিমাপের পদ্ধতিটাকে বলা হচ্ছে কি একক। বুঝলাম? আর একবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। কি বললাম আমি? যে কোনো একটা বস্তুর নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে ওই একই জাতীয় রাশির পরিমাপ করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একক। তাহলে একক আমরা বুঝলাম। এককের প্রয়োজনীয়তাটা কেন? এককের প্রয়োজনীয়তাটা বলা আছে, দেখো আমরা কি বললাম, বিভিন্ন রাশির পরিমাপ সঠিকভাবে পরিমাপ ও বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। অর্থাৎ বিভিন্ন রাশির সঠিকভাবে পরিমাপ করা, বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। সঠিকভাবে পরিমাপ করতে গেলে এবার আমি যদি একক যদি আমার না থাকতো, তাহলে আমি গিয়ে বলতাম দোকানে আমাদের এক দেন, এবার এক কী করতো, 1 গ্রাম দিত না 1 কেজি দিত না 1 কুইন্টাল দিত, ঠিক দিতে পারতো না। ওই জন্য আমাদের এককটার প্রয়োজন হয়েছে। বিভিন্ন রাশির স্বতন্ত্রতা বোঝানোর জন্য এককের প্রয়োজন। স্বতন্ত্রতা বলতে হচ্ছে নিজস্ব স্থায়িত্বটাকে বোঝানো হয়েছে স্বতন্ত্র বলা হয়। বিভিন্ন ভৌত রাশির স্বতন্ত্রতা বোঝানোর জন্য এককের প্রয়োজন হয়। অর্থাৎ আমি 10 গ্রাম এবং 10 কেজির মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ 10 গ্রাম যে 10 গ্রামই এবং 10 কেজি আলাদা জিনিস। 10 গ্রাম যে 10 গ্রাম, আবার 10 কেজি যে 10 কেজি, এই যে আলাদা জিনিস। এবার আমি 10 গ্রাম যে 10 গ্রাম, আবার 10 মিটার যে 10 মিটার, আলাদা জিনিস। অর্থাৎ তার নির্দিষ্ট যে জিনিসটা সেটাকে নির্দিষ্ট করে রেখেছে, অর্থাৎ ওটার সাথে অন্য কারোর জন্য মিল আলাদা না হয়, অন্য কারোর সাথে যেন মিশে না যায়। এই যে স্বাতন্ত্রতা, সেটা কী করেছে, একক করেছে। অর্থাৎ আমি যদি 10 গ্রাম বলি তাহলে 10 গ্রামই, এবার আমি যদি বলি 10 কেজি তাহলে 10 কেজি, এবার আমি যদি বলি 10 মিটার লম্বা তাহলে 10 মিটারই, এবার আমি যদি বলি 10 সেমি তাহলে 10 সেমি। অর্থাৎ যে নিজস্ব স্বাতন্ত্র, অর্থাৎ গ্রাম যে কী জিনিস, সেই গ্রামটা নিজে যে প্রকাশ করেছে গ্রাম। আমার মিটারটা কী জিনিস, সেই মিটারটা নিজে যে প্রকাশ করেছে মিটার, যে এই দূরত্বটা হচ্ছে মিটার, যে এই পরিমাণটা হচ্ছে গ্রাম, যে এই পরিমাণটা হচ্ছে 1 কেজি, যে এই পরিমাণটা হচ্ছে 1 কুইন্টাল। এই যে নিজস্ব স্বাতন্ত্র, সেটাকে বলা হয়েছে, সেটা এখানে বুঝিয়েছে। এবার 3 নম্বরটা কি বলা আছে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজন এককের প্রয়োজন। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজন হচ্ছে এককের প্রয়োজন। এবার কি হয়েছে, মানে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে। আমি যদি বলি যে বস্তুর ভরের সাথে ঘনত্বের সম্পর্ক আছে, বস্তুর ভরের সাথে বস্তুর ত্বরণের সম্পর্ক আছে, বস্তুর বেগের সাথে বস্তুর ত্বরণের সম্পর্ক আছে। তাহলে এই যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সম্পর্ক, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে আন্তঃআণবিক ভিতর থেকে যে সম্পর্ক, সেটাই বলা হচ্ছে, সেটাকে বুঝিয়েছে এটা। এবার কি বলা হয়েছে, দেখো যে প্রদত্ত কোনো ভৌত রাশির ক্ষেত্রে ওই ভৌত রাশির এককের চেয়ে যত গুণ বড় বা ছোট, সেই সংখ্যাকে ওই রাশির সংখ্যামান বলা হয়। অর্থাৎ সংখ্যামান বলতে আমি কিচ্ছু বুঝবো না, বা সাংখ্যমান বলতে আমি কিচ্ছু বুঝবো না। আমি এটাই বুঝবো যে বস্তুটার কোনো একটা কিছু লেখা হয়েছে। আমি যদি বলি যে আমাকে 5 গ্রাম সোনা দেওয়া হয়েছে, আমাকে 5 গ্রাম সোনা দেওয়া হয়েছে, তাহলে 5 গ্রামের সাংখ্যমান হচ্ছে কেবলমাত্র 5। আমাকে যদি 10 কেজি বলা হয়, কোন 10 কেজি চাল বলা হয়, তার সাংখ্যমান হচ্ছে 10। তাহলে সাংখ্যমান মানে কি, আমাকে যে নাম্বারটা বলা আছে, যে 10 না 5 না 3 না 2 না 1 না 4, সেই যে নাম্বারটা, সেই নাম্বারটা বা সেই সংখ্যাটাই হচ্ছে আমার সাংখ্যমান। এটা একদম সহজ জিনিস। সাংখ্যমানটা পরীক্ষায় খুব আসে, মাঝে মাঝে গুলিয়ে যায় আমাদের সবার মধ্যে। এবারে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক একক এবং লব্ধ একক। এবার প্রাথমিক বা মৌলিক একক বা লব্ধ একক, এই জিনিসটা কি, এটা একটু দেখো, এটা একটু দেখার চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। প্রাথমিক একক হচ্ছে কি, যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং রাশিগুলি এককের সাহায্যে অন্য রাশির একক গঠন করা যায়, তাদের প্রাথমিক বা মৌলিক একক বলে। তার মানে কি, যে ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যেসব ভৌত রাশিরা নিজে নিজে স্বাতন্ত্র্য, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, অন্য কারোর উপর নির্ভরশীল নয়, এবং যেসব রাশির একক প্রকাশ করতে গেলে অন্য কারো এককের প্রয়োজন হয় না, তারা নিজে নিজে প্রকাশ করতে পারে নিজের এককে, তারা হচ্ছে কি, তাদেরকে বলা হচ্ছে প্রাথমিক বা মৌলিক একক। যেমন দৈর্ঘ্য একটা নিজে প্রাথমিক মৌলিক একক, কারণ দৈর্ঘ্য প্রকাশ করতে আমার অন্য কোনো এককের প্রয়োজন হয় না। তাহলে আমাদের মনে রাখতে হবে কি,
যে প্রাথমিক বা মৌলিক একক প্রধানত তিনটা: দৈর্ঘ্য, ভর আর সময়। এটা খুব ভালো মনে রাখতে হবে। প্রাথমিক বা মৌলিক একক আমাদের তিনটা কী কী? দৈর্ঘ্য, ভর আর সময়। এই তিনটা দিয়ে দৈর্ঘ্যের জন্য আমরা সবসময়, ওটা পরে আসছি মাত্রা ক্ষেত্রে বলবো, ওটা আমাদের এই তিনটা হচ্ছে আমাদের প্রাথমিক একক। এগুলো দিয়ে আমরা লব্ধ একক তৈরি করি। অর্থাৎ দৈর্ঘ্যের সাথে আমি যখন দৈর্ঘ্য ভাগ সময় করে দেবো, তখন চলে আসবে আমাদের বেগ, সেটা লব্ধ একক। মানে ওই জিনিসগুলো লব্ধ এককটা কীভাবে আসলে দেখি এবার। যেসব ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়। কি বললাম? যেসব ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক রাশিগুলির দ্বারা গঠিত হয় এবং সেই সব এককগুলিকে বলা হয় লব্ধ একক। যেমন বেগ। তাহলে বেগকে আমরা কি লিখতে পারি? বেগকে আমরা লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তার মানে দূরত্বটা কি? দূরত্বটা একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ভাগ সময় আমরা বলতে পারি। অর্থাৎ আমাদের মৌলিক একক কী ছিল? আমাদের মৌলিক এককগুলো কী ছিল? মৌলিক বা প্রাথমিক একক কী ছিল? দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে ছিল। এই তিনটে হচ্ছে আমাদের প্রাথমিক। এবার আমাদের লব্ধগুলো কী কী হচ্ছে দেখো। লব্ধ, একটা বেগ দেখলাম। এবার আমি যদি আসি ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তার মানে আমি লিখতে পারি ভর ইন্টু দৈর্ঘ্য ভাগ সময়। তার মানে ভর একটা প্রাথমিক একক, দৈর্ঘ্য একটা প্রাথমিক একক, সময় একটা প্রাথমিক একক। তাহলে তিনটা প্রাথমিক একক তৈরি হলো ভরবেগ। তার মানে এখানে যে বেগ, ভরবেগ, চাপ, ঘনত্ব, আয়তন বলা আছে, এগুলো সবগুলো আমাদের কি? লব্ধ একক। অর্থাৎ আমাদের এই প্রাথমিক এককগুলোতে এই এককগুলো তৈরি করা হয়েছে। এটা এখানে বিশ্লেষণ করা আছে বেগেরটাই, দেখে নাও একটু। এবার চলে আসি হচ্ছে আমাদের এককের বিভিন্ন পদ্ধতি। আমরা কি কি পদ্ধতি অবলম্বন করি একক ব্যবহারের ক্ষেত্রে? যেমন তোমরা দোকানে গেলে কেউ যদি ধূপ কিনতে যাও, ধূপ মানে ধুনো দেওয়ার, বা আমি যদি আরও অল্প জিনিসের কথা বলি, কেউ যদি চা পাতা কিনতে যাও, খোলা চা পাতা, তাহলে কি আমরা গ্রামে কিনি? তো চা পাতা তো আমরা গ্রামে কিনি, যে 50 গ্রাম দেন বা 25 গ্রাম দেন বা 200 গ্রাম দেন। বা আমরা যদি আমরা দোকানে গিয়ে অনেক ধরনের জিনিস কিনি, কোনোগুলো কেজিতে কিনি, কোনোগুলো গ্রামে কিনি। এবার কখনো কেজিতে, কখনো গ্রামে। তাহলে আমরা দুই ধরনের একক ব্যবহার করছি। আমরা তখন কি দুই ধরনের একক ব্যবহার করছি, একবার কেজিতে, একবার গ্রামে, কিন্তু দুটাই ওজনের ক্ষেত্রে। এই যে বিভিন্ন পদ্ধতি আছে এককের, এটাকেই শ্রেণীবিভাগ বলা হয়েছে, এককের শ্রেণীবিভাগ। মানে বিভিন্ন পদ্ধতি এককটাকে পরিমাপ করা হচ্ছে। যেমন এর আমি যদি বলি যে আমাদের তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে এফপিএস। আমাদের এই পদ্ধতিটা লাগে না এখন, এটার দরকার নেই। আমরা এটাতে আসি, সিজিএস। সিতে হচ্ছে সেমি, জিতে হচ্ছে গ্রাম, এসতে হচ্ছে সেকেন্ড। আমি যেই মেথড বলছি এটাকে সুন্দরভাবে মনে রাখবে, বরঞ্চ খাতায় লিখে রাখো বা বইয়ের কোনো জায়গায় লিখে রাখো ছোটো করে, এটা খুব কাজে লাগবে। খুব কি বললাম? সিজিএসের সিতে হচ্ছে সেমি, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। অর্থাৎ সিজিএসে যদি বলে দৈর্ঘ্যের একক, তাহলে হয়ে যাবে সেমি। সিজিএসে ভরের একক গ্রাম, সিজিএসে সময়ের একক সেকেন্ড। এমকেএসটার নামই হচ্ছে, আমাদের এমকেএসকে বলা হয় এসআই। এমকেএস বা এসআই, এমকেএসকে এসআই বলা হয়।
বুঝতে পারলে? তাহলে এমকেএসকে আমি কি বলবো? এমতে হচ্ছে আমাদের মিটার, কেতে কেজি, এসতে সেকেন্ড। তাহলে আমাদের যদি বলে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে? মিটার। এসআই বা এমকেএসে ভরের একক কী হবে? কেজি। সময়ের একক কী হবে? সেকেন্ড। তাহলে এগুলা পরীক্ষায় আসে যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক লেখো, তখন হবে সেমি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বা এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয়ে যাবে মিটার। তাহলে এই যে প্রশ্নগুলো আমাদের এই দুটো মাত্র জিনিস থেকে আমরা লিখতে পারবো যে সিজিএস সিতে সেমি, জিতে গ্রাম, এসতে সেকেন্ড, এমকেএস বা এসআই পদ্ধতি এসআইকে বলা হয় এমকেএস। তাহলে এম এর জন্য মিটার, কে এর জন্য কেজি এবং এস এর জন্য সেকেন্ড। তাহলে এটা খুব সহজে আমরা বলতে পারলাম। এবার দেখা যাক বইয়ে কী আছে। বইয়ে আছে হচ্ছে সিজিএস, এফপিএস আর এমকেএস। আমাদের এফপিএসটা চলে না এখন। 1 নম্বর কী বলা আছে? সিজিএস বা ম্যাট্রিক পদ্ধতি, এটার নামই হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি, সিজিএসটাকেই। এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি এ দূরে চলছে, এই এফপিএসটা চলে না এখন। তাহলে সিজিএস পদ্ধতি হচ্ছে কি? আমি বললাম না 3টা জিনিস রাখতে হবে: দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্যের জন্য সেমি, ভরের জন্য গ্রাম, সময়ের জন্য সেকেন্ড। এবার এসআই পদ্ধতি কী বলা আছে? আমি বললাম সিজিএস পদ্ধতির অপর নাম হচ্ছে কি? ম্যাট্রিক পদ্ধতি। এসআই পদ্ধতি কী বলা হচ্ছে? এসআই পদ্ধতির অপর নাম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি এবং সময়ের একক সেকেন্ড। কিন্তু এখানে পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন আসে, এগুলো শর্টে আসে, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী? তখন লিখতে হবে অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমাদের এসআই একক। আমাদের এই 3টা তো খুব ভালোভাবে পড়তে হবে, এটা এটা আর এটা, এই 3টা খুব ভালোভাবে পড়তেই হবে। এই 3টা পড়ার পরেও এগুলাকে পড়তে হবে, কারণ এগুলাও পরীক্ষায় চলে আসে এখন। বিশেষ করে যে আলোকদীপ্তি, এটা তো সহজে আগে আমরা ছোটো থেকে পড়ে নিই। তাহলে আলোকদীপ্তির একক কী? ক্যান্ডেলা, সিটি আমরা লেখা হয়। পদার্থের পরিমাপের একক কী? মোল। উষ্ণতার একক কী? কেলভিন। তাহলে এই জিনিসগুলো একটু হালকা করে জেনে রাখতে হবে। খুব কঠিন না, দেখলে খুব সহজ জিনিস। একবার দুবার পড়বে এবং ভিডিওটা আমার, যদি তোমার কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে আসি এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম। তাহলে এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম, এটা একটু জানতে হবে, কারণ এগুলা পরীক্ষায় চলে আসে, ইম্পর্টেন্ট পার্ট এগুলা। কী আছে? বলের একক হচ্ছে নিউটন, কার্য বা শক্তির একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক পাস্কেল, তড়িৎ আধানের একক কুলম্ব। এগুলোর চিহ্নগুলো একটু মনে রাখতে হবে। না, নিউটনকে বলা হয় এন, জুলকে হবে জে, ওয়াটকে ডাব্লু, পাস্কেলকে পি এ, কুলম্বকে সি। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, ভি লেখা হয়। রোধের একক ওহম, যাকে এই চিহ্ন দেওয়া হয়, ওহমের চিহ্ন। কম্পাসের একক হার্জ, এইচ এর লেখা হয়। ঘনত্বের একক কিগ্রা বাই মিটার, কিগ্রা বাই মিটার। গাঢ়ত্বের একক মোল পার মিটার কিউব। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিলাম। এরপরে আসি হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, এটা কিন্তু সবাই ভালো করে মন দিয়ে পড়বে। এটা স্টার দিয়ে দিলাম, স্টার দিয়ে না সবাই বইয়ের মধ্যে। আমি বইটা এই কারণে দাগাচ্ছি না, কারণ আমাকে নিজে পড়তে হয়, বেশি দাগালে বইটা পড়তে ভালো লাগে না। তোমরা আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই বই দাগিয়ে নাও। এবার কি বললাম? এককবিহীন রাশি। এককবিহীন রাশি কাকে বলা হবে? যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। তাহলে এককবিহীন রাশি কি বললাম? যে সমস্ত ভৌত রাশির সমজাতীয় রাশির অনুপাত, অর্থাৎ এখানে আমাদের যেটা বলা আছে আমি সেখান থেকে বুঝাচ্ছি, পারমাণবিক ভর। তাহলে এখানে বলা আছে যে পারমাণবিক ভর সমান সমান কি বলা আছে? সমান সমান বলা আছে মৌলের একটি পরমাণুর ভর। তাহলে মৌলের একটি পরমাণুর, তাহলে মৌলের ভর আমি দিলাম মৌলের একটি পরমাণুর ভর। আর কি বলা আছে? আর বলা আছে কার্বন 12 পরমাণুর 1/12 অংশ। কার্বন 12 পরমাণুর 1/12 অংশ।
ভরের 12 অংশ। অর্থাৎ আমি দেখলে পেলাম কি এখানে একটা মৌলের এখানেও ভর ভর আমি যদি একটা সাপোজ আমি মনে করে নিই যে কার্বনের কিছু একটা মৌলের ভর ধরলাম 15 কেজি ধরে নিই, এটা তো আমি ধরে নিতে আপত্তি নেই। তাহলে আমি ধরে নিলাম কিছু একটা 15 কেজি। তাহলে নিচে আমি কার্বনের একটা কিছু ওজন পাবো, যেটা আমি ধরলাম 5 কেজি। কার্বনের পরমাণু ভর 1/12 ধরলাম 5 কেজি। তাহলে এককবিহীন রাশিটা কেমন করে হচ্ছে যে আমার কি উপরেও কেজি নিচেও কেজি, তাহলে আমি 5 দিয়ে এটা কাটলে 3 হবে, কেজি কেজি কেটে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি 3 চলে আসলো অলরেডি। এবার অনলি যখন 3 চলে আসে তখন কী বলেছিল এখানে, যে সমস্ত ভৌত রাশির দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলো একক থাকে না। অর্থাৎ আমার এখানে কি ছিল, এখানেও পরমাণুর ভর ছিল, এখানেও ভর ছিল, তাহলে দুটা ভরেরই নিশ্চয়ই যে ইউনিটগুলো থাকবে সেই ইউনিটগুলো কেটে যাবে। তাহলে ইউনিটগুলো যখন কেটে যাবে তখন শুধুমাত্র কি একটা কোনো সংখ্যা পড়ে থাকবে। অর্থাৎ কী বলা ছিল, সমজাতীয় রাশির অনুপাত। অর্থাৎ একই জাতীয় রাশির যদি অনুপাত হয় তাহলে অনুপাত হলে কি তার এককগুলো কেটে যাবে, তাহলে কেটে গেলে কী শুরু হবে, কেবলমাত্র সেই সংখ্যাটা পড়ে থাকবে, তখন তার কোনো একক থাকবে না। সেক্ষেত্রে তাকে বলা হবে কি এককবিহীন রাশি। এটা বুঝতে নিশ্চয় কারো অসুবিধা হয়নি। কি বললাম, দুটি ভৌত রাশি ও সমজাতীয় রাশির অনুপাত। এবার সমজাতীয় রাশির যখন অনুপাত, তাহলে আমি যদি কেজি কেজি নিই তাহলে কেজি কেজি কেটে যাবে। এর আমি যদি দুটো সমজাতীয় রাশির অনুপাত ধরলাম, দুটোই ছিল দৈর্ঘ্য, ওটাও মিটার, নিচেরটা উপরেরটা মিটার, নিচেরটা মিটার, তাহলে মিটার মিটার কেটে যাবে। যেহেতু সমজাতীয়, তাহলে সমজাতীয় হলে তার এককগুলো সমজাতীয় হবে, একই রকম হবে। মিটার থাকলে মিটার, কেজি থাকলে কেজি, গ্রাম থাকলে গ্রাম, তাহলে এককগুলো কেটে যাবে। তাহলে এককগুলো কেটে গিয়ে কেবলমাত্র সংখ্যা পড়ে থাকবে। তাহলে সংখ্যা পড়ে থাকলে তো আমি একক দিতে পারছি না, তখন আমার এককবিহীন হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে যে যেসব ভৌত সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা হয় সেই ভৌত রাশিগুলো একক থাকে না, তাকে এককবিহীন রাশি বলা হয়। একটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে পারমাণবিক ভর। তারপরে এই পারে দেখো আরও আছে, এই পারে যেমন আছে হচ্ছে পারমাণবিক ভর আছে, তারপরে বলা আছে পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা। এই যে 5টা জিনিসের বলা আছে, এই 5টা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আসবে এককবিহীন রাশির উদাহরণ লেখো, তখন আমাকে এগুলো লিখতে হবে, পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার বা আপেক্ষিক আর্দ্রতা, এগুলো বুঝতে পারলাম। এবার কি এখানে বলা আছে, এখানে বলা আছে কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার বৃত্তচাপ বাই ব্যাসার্ধ দুটি কোণের দৈর্ঘ্যের অনুপাত এক হলেও কোণের একক হচ্ছে রেডিয়ান। তাহলে কোণের একক কি, রেডিয়ান, এটা মনে রাখতে হবে। একই হলেও এলা এক্সেপশনগুলো কিছু করার নেই, এগুলো মনে রাখতে হবে। কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এগুলা পরীক্ষায় আসে, আমি তোমাদের বারবার বলছি ভালো করে যে কী কী পরীক্ষায় আসে, কী কী পরীক্ষায় দিবে সেগুলো তো আমরা জানি। তাই ওগুলো বলছি যে এই জায়গাগুলো একটু ভালো করে দেখো, আমি যেখানে জোর দিচ্ছি তোমরাও জোর দাও, কারণ এগুলো থেকেই বারবার কোশ্চেন আসে। এখান থেকে এই যে পরের ছক আছে যে বিভিন্ন ছোট থেকে বড় এককগুলি বোঝাতে বিভিন্ন উপসর্গ ব্যবহার করা হয়, এটা একটু দেখো, তেমন কিছু নেই এখানে। আমাদের একটু জানতে হবে মাইক্রো থেকে। মাইক্রো মানে হচ্ছে -6, ন্যানো মানে হচ্ছে -9, পিকো মানে হচ্ছে -12, ফোমোটো মানে হচ্ছে -15, এটা লাগবে না। তাহলে আমার মাইক্রো মানে -6, ন্যানো মানে -9, পিকো মানে হচ্ছে -12, ফোমোটো মানে হচ্ছে -15। এবার এখান থেকে মনে রাখতে হবে হচ্ছে কিলোতে 10⁻3, মেগাতে 6, গিগাতে 9, এই তিনটা মনে রাখতে হবে, কিলো, মেগা, গিগা, মাইক্রো, ন্যানো, পিকো, ফোমো। বুঝলাম এটা নিশ্চয়ই, এখানে তেমন বোঝার কিছু নেই, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে, ফট করে দিয়ে দিলে না পারলে মার্কটা কমে যাবে, তাই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তারপরে বলা আছে এখানে কি এসআই পদ্ধতিতে এককের ব্যবহারে যে কয়েকটি আন্তর্জাতিক নিয়ম সেগুলো বলা আছে। কি বলা আছে, একক চিহ্ন এক বচনে লিখতে হবে, অর্থাৎ কিমিস লেখা যাবে না, শুধু কিমি লিখতে হবে। এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট জেনে নাও। একক চিহ্নে কোনো ফুলস্টপ থাকবে না, আমরা ফুলস্টপ লিখতে পারবো না, এভাবে ফুলস্টপ দিতে পারবো না। উষ্ণতা একক কেলভিন, ডিগ্রি থাকবে না। এবার কেলভিনের আমরা কি লিখি, যখনই ভাবি কোনো উষ্ণতা থাকবে তখন ডিগ্রি দিয়ে দিই, তাহলে উষ্ণতা সবসময় ডিগ্রি আসে না, তখন কেলভিনে ডিগ্রি আসবে না, ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, ডিগ্রি
ফারেনহাইটে আসবে। কোনো বিজ্ঞানীর নামে হলে তা প্রতীক বড় অক্ষরের, অন্যান্য সমস্ত এককের চিহ্ন ছোট অক্ষরের হবে। যেমন নিউটনের, অর্থাৎ নিউটন কি একটা বিজ্ঞানীর নাম, তাহলে সবসময় বড় অক্ষরের হবে। নিউটন কি আমাদের বলের একক, নিউটন এসআই পদ্ধতিতে। জুল, জুলটা কি একটা বিজ্ঞানী, বড় ক্যাপিটালে হবে এটা। কিলোগ্রাম, কিলোগ্রামটা আমার কি, কিলোগ্রামটা আমার কোনো বিজ্ঞানীর নাম না, তাই এটা আমাদের স্মল লেটারে হবে। তো এগুলো তেমন বোঝার কিছু নেই, এগুলো জাস্ট খালি জানার। আমি আসি পরের পার্টে, তোমরা এগুলো একটু দেখে না, এগুলো তেমন কিচ্ছু নেই। ভাগ চিহ্ন পরপর একেবারে বেশি লেখা যাবে না, অর্থাৎ আমি এখানে একবার লিখতে পারবো, এখানে লিখতে পারবো, পরপর দুবার লেখা যাবে না। তারপর হচ্ছে লব্ধ এককের ক্ষেত্রে বিভিন্ন এককের একটি ভাগ থাকবে, অর্থাৎ এই যে আমি কী লিখলাম নিউটন মিটার, তাহলে নিউটন মিটারের ভাগ থাকবে, এটাই বলা আছে। এবার আসি প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ সময়ের ধারণা। এখান থেকে এর মুখস্থের বিষয় আছে। কী বলা আছে? প্রমাণ দৈর্ঘ্য এসআই এবং সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক যথাক্রমে মিটার এবং সেমি। এবার প্রমাণ মিটার কোনটাকে বলা হয়েছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বলছি, এটা একটু মাথায় রাখবে। আমি যেখানে বলবো যে ইম্পর্টেন্ট সেটা সম্বন্ধে বইয়ের মধ্যে দাগায় নাও। আমি বইটা এই কারণে দাগাচ্ছি না, বইটা নোংরা হয়ে যাবে, বইটা নোংরা হয়ে গেলে আমি আর পড়তে পারবো না, কারণ আমাকে মাঝে মাঝে এগুলো বই পড়তে হয়। এবার দেখে না, আমি তোমাকে যেগুলো বলছি তোমরা সেগুলো অবশ্যই বই দাগাও। বললাম কি প্রমাণ মিটার, প্রমাণ মিটার কি, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষিত প্লাটিনাম ও ইরিডিয়াম 19:10 সংকর ধাতুদণ্ডের ওপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে এক প্রমাণ মিটার বলে। তাহলে আমাদের এখান থেকে প্রথম শর্ট কোশ্চেনটা এরকম হবে। আমাদের কিন্তু এখন এই ধরনের সংজ্ঞা পরীক্ষায় খুব কম আসে, যে এটা কাকে বলে, ওটা কাকে বলে, এই ধরনের এগুলো আসে না, কিন্তু ওগুলো আসে, ওগুলো যেগুলো আসে সেগুলো তো বলবে, কিন্তু এগুলো এরকম আসবে না। এখান থেকে শর্ট প্রশ্ন এরকম আসবে যে প্রমাণ মিটার ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি ধাতু ব্যবহার করি। এটা হচ্ছে প্ল্যাটিনাম, একটা হচ্ছে ইরিডিয়াম। কি কি অনুপাতে ব্যবহার করি, 19:10 বা 9:1 এভাবে বলতে পারি আমরা। এবার আমরা বলবো এটা কে, এই প্রমাণ মিটারটা কে রিলিজ করেছিল, কে এটা বের করে, তাহলে এটা বলতে হবে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। কোথায় আছে এটা? প্যারিস শহরে, ফ্রান্সের প্যারিস শহরে এটা আছে। এটা কত ডিগ্রি উষ্ণতা রাখতে হয়? এটা 0 ডিগ্রি বা 273 কেলভিন উষ্ণতায়। তাহলে এই ধরনের শর্ট কোশ্চেনগুলো এখান থেকে আসবে এবং এগুলা পারতে হবে, কারণ এগুলো আমি সব বলে দিলাম যে কী কী আসবে। উষ্ণতা পরিবর্তনে ধাতব দণ্ডের দৈর্ঘ্য পরিবর্তিত হলে উষ্ণতা স্থির থাকে এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, প্লাটিনাম ইরিডিয়াম দণ্ডকে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা এটা বলা আছে এখানে। এবার প্রমাণ মিটারের আধুনিক সংজ্ঞা। আধুনিক সংজ্ঞাগুলো কি? আধুনিক সংজ্ঞাগুলো একটু জেনে রাখতে হবে। আধুনিক সংজ্ঞাগুলো ডাইরেক্ট কাকে বলে এরকম আসবে না, এখান থেকে এরকম আসবে যে 86 ভর সংখ্যাবিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের পরমাণু উদ্দীপিত অবস্থায় কমলা লাল রঙের যে আলো বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য এই এত গুণ দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়। তাহলে এখান থেকে আসবে কি, কোন গ্যাসের পরমাণু উদ্দীপিত অবস্থার বিকিরণ 1 মিটার পরিমাপ ব্যবহার করা হয়, তখন এটা আমাদের ক্রিপ্টন। কি কি রঙের আলোর বিকিরণ ঘটে? কমলা লাল। এই ধরনের কোশ্চেন আসবে। অর্থাৎ আমাকে জিনিসটা জানতে হবে, কিন্তু মুখস্থ করার দরকার নেই। কারণ মুখস্থ করার দরকার নেই বলতে এই যে এই নাম্বারগুলো মুখস্থ করার দরকার নেই, এই নাম্বারগুলো আসবে না, এই নাম্বার মুখস্থ করা যাবে না। তারপরে 1 নাম্বার এটা হলো। 2 নাম্বারটা কী বলা আছে? 1983 খ্রিস্টাব্দে ওয়েটস অ্যান্ড মেজার্স আন্তর্জাতিক সম্মেলনে মিটার সর্বজনীনকৃত যে আধুনিক সংজ্ঞা গৃহীত হয় তা হলো শূন্য মাধ্যমে আলোর সেকেন্ড এত ভাগের 1 ভাগ যে দূরত্ব যায় সেই দূরত্বকে 1 মিটার বলা হয়। এটা একটা পদ্ধতির মাধ্যমে তখন বের করেছিল। এবার প্রমাণ সময় কি? প্রমাণ সময় কি বলা আছে? সিজিএস পদ্ধতির সময়ের একক হচ্ছে সেকেন্ড। সৌরদিনের 86400 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেকেন্ড। সৌরদিন মানে কাকে বলে? সৌরদিন মানে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা কোনো জায়গায়, নির্দিষ্ট কোনো একটা জায়গায় ছায়া, মানে একটা কোনো দণ্ড পুঁতে দিলে, পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ছায়া তৈরি হলো। সকালবেলা যে ছায়াটা তৈরি হলো সেখানে তুমি চক দিয়ে দাগ দিলে, ওই চক দিয়ে দাগ দেওয়ার পরে ওরা ছায়াটা নিশ্চয়ই ঘুরবে। এবার পরের দিন সকালে
যে আবার ওই ছায়াটা ওই চক দাগের সাথে মিশে যাবে যখন, সেই যে টাইমটা, এই টাইমটাকে, সম্পূর্ণ টাইমটাকে বলা হচ্ছে কি 1 সৌরদিন। অর্থাৎ পুরো 12 ঘন্টা, অর্থাৎ পুরো 24 ঘন্টা, পুরো 24 ঘন্টা যে সূর্যের একবার আবর্তন কমপ্লিট হলো, সেটাকে বলা হচ্ছে কি 1 সৌরদিন। তাহলে 1 সৌরদিনের 86400, এই ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি 1 ঘন্টাকে 3600 দিয়ে গুণ করি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এবার 3600 সেকেন্ড ইন্টু 24 দিয়ে গুণ করি, তাহলে আমরা এই নাম্বারটা পাবো। অর্থাৎ 1 সৌরদিনকে 86400 সেকেন্ড দিয়ে ভাগ করলে, সেকেন্ড দিয়ে না ভাগ, এত দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, সেই মানটাকে বলা হবে 1 সেকেন্ড। সৌরদিন কাকে বলে বলে দিলাম আমি, একটু রিডিং পড়ে নাও। আর গড় সৌরদিন কি? গড় সৌরদিন 365 দিনের যোগ করে 365 দিনে ভাগ করতে হবে, অর্থাৎ 1 বছর টোটাল যে গড়, সেটা গড় সৌরদিন। এবার সেকেন্ডের আধুনিক সংখ্যা কি? তেজস্ক্রিয় সিজিয়াম 133 পরমাণু একটি প্রমাণ চৌম্বক ক্ষেত্রে এত কম্পন সম্পন্ন একটি প্রয়োজনীয় সময়কে 1 সেকেন্ড বলা হবে। এখান থেকেও একই সেম কোশ্চেন আসবে। কি বললাম? এখান থেকেও সেম একই কোশ্চেন আসবে যে কি তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছিল, তখন আসবে সিজিয়াম। কোথায় রাখা হয়েছিল? চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছিল। ওই সেম একই রকম প্রশ্ন পড়তে হবে এখানেও। প্রমাণ ভর বস্তুর যে জড় পদার্থ তাকে বস্তুর ভর বলা হয়। এবার বস্তুর ভর জিনিসটা কি? বস্তুর ভর জিনিসটা হচ্ছে, আমি যদি কোনো একটা বস্তু নিয়ে নিই, বা ইট বা কাঠ বা আমি নিজে বা বই যাই নিই, প্রতিটা পদার্থ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরমাণুতে তৈরি, অণু পরমাণুতে তৈরি। অর্থাৎ বস্তুর ভর মানে হচ্ছে ওই পদার্থটার মধ্যে কতগুলো পরিমাণ অণু পরমাণু আছে ওই পদার্থের। আমি যদি এক টুকরো লোহা নিই, তাহলে লোহার কতগুলো অণু পরমাণু আছে, কি পরিমাণ, কত মানে কতগুলো, সেই যে টোটাল পরমাণুগুলো যে আছে ওই পদার্থটার মধ্যে, তার যে ভর, সেটা হচ্ছে বস্তুর ভর। তার মধ্যে যে যতগুলো পরমাণু আছে, সেগুলো হচ্ছে বস্তুর ভর। অর্থাৎ আমাদের অণু পরমাণু তো জড় বস্তু আমাদের, অর্থাৎ আমি যে কোনো একটা বস্তু নিই, এই বস্তুর মধ্যে কি পরিমাণ জড় পদার্থ আছে। এবার যখনই বলা হবে যে জড় পদার্থ আছে, তখনই আমাদের মাথায় আসতে হবে কি, আমার কি পরিমাণ পরমাণু আছে এর মধ্যে, কি পরিমাণে অণু আছে এর মধ্যে। তাহলে যে পরিমাণে পরমাণু বা অণু আছে, সেইটাই হচ্ছে বস্তুর ভর। তাহলে আমি ভর জিনিসটা বোঝাতে পারলাম। ভর আর ভার জিনিসটা এটা মাঝে মাঝে আসে কনফিউশন করার জন্য। আমি ভরটা কি বললাম, যে কোনো বস্তুর মধ্যে কি পরিমাণ জড় পদার্থ আছে। জড় পদার্থ বলতে যে বস্তুটার মধ্যে কি পরিমাণে পরমাণু বা অণু আছে, কারণ ওই অণু বা পরমাণুতেই তো বস্তুটা তৈরি। অর্থাৎ এই অণু বা পরমাণু যতগুলো থাকবে, যত বেশি থাকবে, বস্তুর ভর তত বেশি হবে। বুঝতে পারলাম? তাহলে কি, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে বস্তুর ভর বলা হয়। তাহলে ভরকে আমরা সিজিএসে মাপি কি? গ্রাম, এসআই মাপি কি? কেজি। হয়ে গেল। প্রমাণ কিলোগ্রাম। ওই একই ফ্রান্সের ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে প্লাটিনাম ও ইরিডিয়াম সংকর ধাতু তৈরি একটি নিউট রঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়েছে। এর একই কোশ্চেন আসবে যে কোন ধাতু নেওয়া হয়েছিল, এখানে মিশ্রণটা বলা হয়নি। এখানে একটু দেখে নিই, তাহলে আজকে চ্যাপ্টারে একটা পার্ট কমপ্লিট হবে, সেটা হচ্ছে পরিমাপ ও একক। এবার বলা আছে কি, 4 ডিগ্রি বা 277 কেলভিন তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ জলের ভরকে 1 কিলোগ্রাম বলা হয়। অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ জলের ভরকে 1 কিলোগ্রাম বলা হয়। কারণ 4 ডিগ্রি তাপমাত্রায় জল সর্বোচ্চ ঘনত্বে থাকে, সর্বোচ্চ ঘনত্বে, 4 ডিগ্রি তাপমাত্রায় 1 কেজি জল 1 লিটার জলের সমান হয়। অর্থাৎ 1 লিটার জল 1 কেজি জল হয় 4 ডিগ্রি তাপমাত্রায়, ওটাই বলা আছে এখানে। কিলোগ্রামের আধুনিক সংজ্ঞা, এত সংখ্যক কার্বন পরমাণুর ভরকে 1 কিলোগ্রাম বলে। এই ধরনের কোশ্চেন খুব কম আসবে, এই ধরনের আসবে না। এবার যেটা আসবে আমি সেটা বলে দিচ্ছি। দেখো, টন কি বলা হয়েছে? 1 টন মানে হচ্ছে 1000 কিলোগ্রাম। 1 টন মানে হচ্ছে 1 মেট্রিক টন, মানে 1000 কিলোগ্রাম। অভিন্ন পরমাণু ভরের একক AMU তে প্রকাশ করা হয়।
ডাল্টন দিয়ে প্রকাশ করা হয়, অ্যাভোগাড্রো দিয়ে প্রকাশ করা হয়। ক্যারেট কি? 1 ক্যারেট মানে হচ্ছে 200 মিলিগ্রাম। চন্দ্রশেখর লিমিট কি? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। চন্দ্রশেখর লিমিট হচ্ছে সূর্যের ভর যত তার 1.4 গুণ যে সংখ্যাটা পাবো আমরা সেটাকে বলা হবে কি? চন্দ্রশেখর লিমিট, CSL। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি কোথায় থেকে কতটা বেশি পড়তে হবে। যত না 1 মেট্রিক টন ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্রশেখর লিমিট। আয়তনের একক, এসআই পদ্ধতিতে আয়তনের একক মিটার কিউব, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেমি কিউব, তরল ও গ্যাসীয় ক্ষেত্রে ব্যবহার করা হয় লিটার। অর্থাৎ আমি যদি মিটার কিউব বা লিটার কিউব বা সেমি কিউব কেমন করে আসলাম একটু বলে দিই। ধরি